এত বছর বাদে মমতাদির সিঙ্গুরের কথা মনে হলো? দেখুন, মুখ্যমন্ত্রী তো এমন একজন মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চেহারাটাকে বিকৃত করে বলে। এটা আমাদের কালচার নয়। মুখ্যমন্ত্রী এগুলো কালচার। হ্যাঁ, নির্বাচন আসলেই তো ওনার সব মাস্টার প্ল্যান সম্বন্ধে মনে পড়ে, সব স্ত্রীকে মনে পড়ে, কন্যাশ্রী উদার। মমতাদি এখন কল্পতরু হয়ে গেছে। নির্বাচন আসলে ওনার বিভিন্ন প্রকল্পের কথা মনে পড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই সেবাশ্রয় বলে নাকি একটা প্রকল্প করেছেন ডায়মন্ড হারবারে, তাতে নাকি অনেক কি বলবো দুরারোগ্য চিকিৎসা হচ্ছে, হোক। অভিষেকের বাচ্চাটা যেন বিরল রোগে আক্রান্ত, তাকে কেন পাঠালো আমেরিকায়? মমতাদির ভাইয়ের বউ কাজরি, যে এখন ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও খুব জগন্নাথ ভক্ত। তিনি মমতাদি শুয়ে থাকতেন, মমতাদি পায়ের কাছে একটা ওই মন্দিরের প্রতিরূপ একটা ছিল, তিনি এসেই স্নান করে এসেই আগে ওই মন্দিরটাকে নমস্কার করতেন। তিনি তো খুব জগন্নাথ ভক্ত। মমতাদি বলতেন, কাজরি ওখানে নমস্কার না করে আমার পায়ে নমস্কার কর। তোরা সবাই জগন্নাথ ভক্ত, আমি তো মা কালী ভক্ত। মুসলিমরা মমতাদির থেকে মুখ ঘুরিয়ে নেবে কি? মুখ ঘুরিয়ে নিয়েছে। ২৬-এ পালাবদল হবেই, হতে যাচ্ছে না, হবেই। মমতাদি সেটা বুঝেছেন বলেই আজকে এতদিন বাদে ওনার সিঙ্গুরের কথা মনে পড়লো। মমতাদির কথা মানুষ নিচ্ছে না। তিনি এত দুর্নীতি করেছেন, মমতাদির কথা নিচ্ছে না। পালাবদল হচ্ছেই, বিজেপি ক্ষমতায় আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো একাধিক প্রকল্প সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করলেন, তাহলে এবার সিঙ্গুরের বিকাশ অবধারিত। কী কী প্রকল্প? আমি তো টিভি দেখা, মানে আমি দেখি না আর কি। অনেক প্রকল্প তিনি কৃষকদের জন্য, বিভিন্ন কোম্পানি তিনি সেখানে খুলবেন, ওয়্যার হাউস তৈরি হবে। এত বছর বাদে মমতাদির সিঙ্গুরের কথা মনে হলো? সিঙ্গুরে তো টাটার ন্যানো গাড়ির চালু হওয়ার কথা ছিল। আমরা একদিন বিধানসভায় গেলাম, সৌগত দাও ছিলেন আমাদের সঙ্গে, সৌগত রায়, যে বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা, এখন তৃণমূলেই আছেন বোধহয়। তো আমরা বুদ্ধদেব ভট্টাচার্য, তখন মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্যের ঘরে গেছি। তখন বুদ্ধবাবু বলছেন, সৌগতবাবু জানেন তো রতন এসেছিল। তা সৌগতদা, বুদ্ধবাবুর অভিজ্ঞতা সমসাময়িক, বলছেন রতন এসেছিল মানে? রতন টাটা। বুদ্ধ বললেন, রতনকে চেনেন না? রতন টাটা। তখন সৌগত তো হাসতে হাসতে বলছেন, আপনি এমনভাবে বলছেন যে মনে হচ্ছে পাড়ার কোনো ছেলে এসেছিল। সরি। তো সৌগত বললেন, কী হবে সিঙ্গুরে, কী হবে? মানে উনি বললেন তখন যে সিঙ্গুরে একটা প্রকল্প করতে চাইছেন। সৌগত বললেন, সিঙ্গুরে কী হবে? তারপরে আমি কোথা থেকে যেন এসেছি, বাইরে গেছিলাম, কোথা থেকে যেন এসেছি। আমার তখন দুটো ল্যান্ডফোন আর মোবাইল ফোন একটা। হঠাৎ ল্যান্ডফোনে ফোন বাজছে। আমাদের ওখানকার, আমি তখন সাতগাছিয়ার এমএলএ, আমাদের ওখানকার একজন সহকর্মী ফোন করে বলছে যে, দিদি কালকে কি বাংলা বন্ধ? তখন আমি বললাম, না, বাংলা বন্ধ হবে কেন? বাংলা বন্ধ হলে তো আগে থেকে একটা প্রচার হয়। বলে, তুমি দেখি কিছুই জানো না। তখন আমি বললাম, আমি জানি না তো, কী হয়েছে বলো, মানে হোয়াট হ্যাপেন? বললো, মমতাদি তো পৌঁছে গেছে সিঙ্গুরে। তুমি কেন? বলো, ওই বিডিও অফিসে পাট্টা দেওয়া হচ্ছে, চেক দেওয়া হচ্ছে চাষিদের। তখন আমার নিজের গাড়ি নেই। এখন শ্যামাসুন্দরী মা যেই বাড়িতে প্রতিষ্ঠিতা বা অধিষ্ঠিতা, সেই বাড়ির মালিক হচ্ছেন দেবব্রত বিশ্বাস। তখন উনি 2006 আমাদের এখানকার ক্যান্ডিডেট ছিলেন তৃণমূল কংগ্রেসের। আমাকে আমার হাজব্যান্ড এসে বললো, সোনালি, দেবুদা না সিঙ্গুর যাচ্ছে। তখন আমি বললাম, দেবুদাকে বলো আমি দেবুদার সঙ্গে মানে সওয়ার হব। তো দেবুদা একটু চঞ্চল, মানে যাচ্ছেন। আমি যাওয়াতে দেবুদার কোনো অসুবিধা হলো না। বলো, সোনালি তুমি যাবে? না, হ্যাঁ দেবুদা আমি যাব। দেবুদা আসলে সেবা দল বা কিছু একটা করতেন। দেবুদা আব্দুল মান্নানের সঙ্গে ছিলেন। আব্দুল মান্নান তখন সিঙ্গুরের দায়িত্বে আছেন, মানে উনি ওখানকার করেছেন। দেবুদা আব্দুল মান্নানকে দেখাতে যাচ্ছেন যে উনি তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পেয়েছেন, যাই হোক, হোয়াট এভার ইট ইজ। আমি গেলাম। তো তার আগের দিন আমার ভীষণ কোমরে ব্যথা হয়েছে। আমি আমার হাজব্যান্ডকে বললাম, তুমি দিদিকে একটা ফোন করো। তখন বলছে, তোমার কোমরে পেন হয়েছে, আমি দিদিকে ফোন করব? তোমার সবেতেই না দিদি। তখন আমি বললাম, দেখো, দিদির কাছে এমন একটা ওষুধ আছে যেটা খেলে ব্যথা কমে যায়। আমরা একবার শিলিগুড়ি বা কোথা থেকে, উত্তরবঙ্গ থেকে আসছিলাম। সুদীপদার তখন কিডনিতে স্টোনে পেন উঠেছিল। সুদীপদা স্প্যাজমাপক্সিবন টাইপের কিছু একটা খেতেন। তখন আমার কাছে স্প্যাজমাপক্সিবন থাকতো। দিদি নাকি, আমি সাধারণ মানুষ, দেখো, আমি হাঁটি, চলি, খাই, দাই, সব কিছু করি, তো ঘুমিয়েও পড়েছি। প্রবীর ঘোষালও আমাদের সঙ্গে ছিলেন। প্রবীর ঘোষাল মানে বর্তমানের সাংবাদিক। তো
তো দিদি আর প্রবীরদা নাকি আমাকে অনেক ডেকেছে। আমি গভীর ঘুমে আচ্ছন্ন, সারাদিন পরিশ্রম করি তো। তখন আমি উঠিনি। তখন দিদি সুদীপদাকে বলেছে, সুদীপদা আপনি আমাকে বললেন না কেন? আমার কাছে এমন একটা ওষুধ আছে যা খেলে আপনার ব্যথাটা রিলিফ হয়ে যায়। তো তখন আমাদের স্পিকার ছিলেন হাসিম আব্দুল হালিম। তো আমি পরের দিন, আমি তো এমএলএ, আমি পরের দিন গেছি। তো আমি স্যারকে বললাম যে স্যার আমার এরকম কালকে খুব ব্যাক পেন হচ্ছিল। তখন স্যার একটু ঠাট্টা করতেন আমার সঙ্গে, কেন কী করেছিলি, কোথায় চুরি করতে গেছিলি? তখন আমি বললাম না স্যার আমার সত্যি পেন হচ্ছিল, ব্যাক পেন। আমি এমএলএ তো। তখন স্যার বললেন বেলভিউতে চলে যাও। বেলভিউতে গিয়ে আমি স্ক্যান করালাম, আমার ধরা পড়লো কিডনিতে স্টোন। এবার আমি যখন ঢুকেছি না সিঙ্গুরে, দেবুদাই নিয়ে গেছে। তখন কি বলে দিদি বলছেন, দিদির মুখে একটা জয় উল্লাস, যে আমাকে দিদি আদর করে মুটি বলে ডাকতেন। এই তো আমার মুটু এসে গেছে। মুটু তোর নাকি কালকে খুব ব্যাক পেন হচ্ছিল, মানে কোমরে পেন হচ্ছিল। হ্যাঁ দিদি আমি এরকম বেলভিউতে স্ক্যান করিয়েছি, আমার ধরা পড়েছে কিডনিতে স্টোন। তখন তো সব মহিলা পুলিশ টুলিশ সব এসে গেছে। তখন দিদি কিন্তু তখন মুখ, আর এখন হচ্ছেন মুখোশ। তখন দিদি বলছেন যে একটু আলোর ব্যবস্থা করুন, মেয়েরা বাথরুমে যাবে। তখন এসপি, হুগলির এসপি ছিলেন সুপ্রতিম সরকার, এখন এডিজি যে সাউথ বেঙ্গল। আমি দেখছি উনি দিদিকে খুব অসম্মানজনক কথা বলছে। আমি তখন তৃণমূল কংগ্রেস করি। তখন আমি বললাম তবে রে পার্থ চ্যাটার্জি আছেন, সুব্রত বক্সিও আছেন, ওই সবাই পৌঁছেছেন আর কি, দিদি সবাইকে নিয়ে গেছে বা সবাই শুনে গেছেন। রত্না নাগ, সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনিও আছেন, অসীমা পাত্র। তারপরে আমি দিলাম ওনাকে টুল ছুঁড়ে, তবে রে আমার সামনে দিদিকে অসম্মান করা। তখন পার্থদা বলছেন সোনালি উনি কিন্তু এসপি। আমি হ্যাঁ পার্থদা আমি জানি তো উনি এসপি, উনি তো এসপির চেয়ারেই বসে আছে। তো আমিও টয়লেটে গেছি। আমি যখন বেরোচ্ছি না, ওই যে শুনে নিয়েছে যে মহিলা পুলিশগুলো যে আমার কিডনিতে স্টোন, ওরা কিডনি লক্ষ্য করে লাঠি দিয়ে গুঁতোচ্ছে। তখন আমি বলছি আপনারা আমাকে গুঁতোচ্ছেন কেন বা মারছেন কেন? আপনারা চেক দিতে এসছেন, আমি চেকে মানে সবাই চেক পাক আমরা চাই, কিন্তু আমি তার বিরোধিতা করতে এসেছি। কেউ চেক পাবে কি কেউ পাবে না আমরা জানি না। মুখ্যমন্ত্রী তিনি সিঙ্গুরের সভা করলেন, সিঙ্গুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহধর্মিণীর নাম জানতে চাইলেন এসআইআর প্রসঙ্গে। কীভাবে দেখছেন? দেখুন মুখ্যমন্ত্রী তো এমন একজন মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চেহারাটাকে বিকৃত করে বলেন। এটা আমাদের কালচার নয়, এটা আমাদের কালচার নয়। মুখ্যমন্ত্রী একসময় যাদবপুরের এমপি, আমরা যাদবপুরের ভোটার, কিন্তু বেহালা পূর্বের আমি বাসিন্দা। বেহালা পূর্বে আমি কংগ্রেসের টিকিট একবার প্রতিদ্বন্দ্বিতাও করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমি হেরে গেছি। তো নির্বাচনে তো হার জিত থাকবে। মুখ্যমন্ত্রী এমন একজন মুখ্যমন্ত্রী যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারাটাকে বিকৃত করে বলেন। তার কিন্তু পার্সোনাল ক্যারেক্টার নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তোলেনি, অন্তত আমি এখন বিজেপিতে আছি, আমি বিজেপির একদম একনিষ্ঠ একজন কর্মী। আমি তো নিজেকে নেতা বলি না, আমি কর্মী। বিজেপির কেউ তো প্রশ্নই তোলেনি। মুখ্যমন্ত্রী এগুলো কালচার। তিনি যে কালচারে বড় হয়েছেন সে কালচারে তিনি অভ্যস্ত। অন্যদিকে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বহুদিনের প্রতীক্ষিত যে ঘাটার মাস্টার প্ল্যান, সেই ঘাটার মাস্টার প্ল্যানের জন্য 1500 কোটি টাকা বরাদ্দ করা হলো। এই যে একটা চমক যে সিঙ্গুরে দাঁড়িয়ে ঘাটালের জন্য একটা প্রকল্প, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের চিরাচরিত স্বভাব? হ্যাঁ, নির্বাচন আসলেই তো ওনার সব মাস্টার প্ল্যান সম্বন্ধে মনে পড়ে, সব শ্রীকে মনে পড়ে। কন্যাশ্রী, দেখুন কন্যাশ্রী তো একটা প্রকল্প আছে যেটা সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বা সামাও অন্য সব রাজ্য ফলো করছে। মুখ্যমন্ত্রীর আমি 32 বছরের সঙ্গী ছিলাম। আমি এত অসুস্থ বা আমার পরিবার সম্বন্ধে উনি এখান দিয়ে রাস্তা দিয়ে, আমার এই রাস্তা দিয়েই, কলেজ স্কোয়ারের এই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী বাংলা ও বাঙালির অস্মিতা নিয়ে মিছিল করেছে। একবার তো আমার, উনি জানেন কিন্তু আমার হাজব্যান্ড এখানকার এক্স কাউন্সিলর, ওনার একবারও মনে পড়েনি যে সোনালি আমাকে এতদিন সার্ভিস দিয়েছে, কিচ্ছু করিনি, কিন্তু সঙ্গে তো ছিলাম। বাড়িতে একটা কুকুর বিড়াল বসলেও মানুষ তাকে মনে রাখে। উনি তো জানেন আমি যখন আমাদের ভালোবাসা করি, আমরা তখন পুরুলিয়াতে, দয়না বন্দ্যোপাধ্যায় বললেন দিদিকে
যে দিদি আমাকে নয়না আদর করে সোনালী বেন্দ্রে বলে ডাক। হুম। তখন আমি বললাম সোনালী কিন্তু প্রেম করছে। দিদি বললেন হ্যাঁ রে মোটু তুই নাকি প্রেম করছিস? বললাম হ্যাঁ দিদি। তো প্রেম করছি লুকানোর কী আছে? বলে ছেলেটা কী করে? কারণ দিদি তখন রেলমন্ত্রী। তখন আমি বলি দিদি কিচ্ছু করে না। তখন বলে তাহলে তুই ওকে ভালোবাসলি কেন? ও কি রেলে চাকরি করবে? দিদি তখন রেলমন্ত্রী। দিদি মানে ধারণা হচ্ছে যে কেউ রেলমন্ত্রীর সঙ্গে থাকবেন তাদের সঙ্গে যদি কারোর ঘনিষ্ঠতা হয় বা ঘনিষ্ঠ সম্পর্ক হয় তারা বোধহয় রেলে চাকরি চায়। বললাম না দিদি ওর খিদে পলিটিক্যাল। তখন বললো কত নম্বর ওয়ার্ড? তখন আমি বললাম 40। দিদির সঙ্গে একটা খাতা থাকতো, 40 লিখে একটা ছোট্ট করে দাগ দিয়ে দিলেন। ওখানে কে থাকে? আমি কে থাকে না বলো। বললো তুই নাম বল। আমি বললাম জ্যোতিপ্রিয় মল্লিক। আমরা জ্যোতিপ্রিয় মল্লিকের ডাকনাম হচ্ছে বালুদা। বালুদা থেকে শুরু করে সবাই যাদের বললাম দিদি তাদের সবাইকে সামহাও কম বেশি চেনেন। তারপরে আমাদের বিয়ে হলো। ন্যাচারালি দিদি সবাইকে বললেন কেউ যাবে না, কেউ আসলো না। একজন আসলেন অজিত পাজা। তখন বউ ভাতের দিন আমার হাজব্যান্ড আমাকে বলছে এটা আমাদের নিজেদের বাড়ি, তো এই বাড়িতে বিয়ে হওয়া তো অসম্ভব, অনেক ভাড়াটে টাড়াটে আছে। আমাদের বাড়ি ভাড়া করে বিয়ে হলো। তো আমার হাজব্যান্ড আমাকে বলছেন যে সোনালি বাড়ি কিন্তু পুলিশে ঘিরছে। কেন গো? বলে বোধহয় দিদি আসবেন। তখন আমি বললাম না দিদি আসবে না, আমি দিদিকে যতটা চিনি দিদি আসবে না। তখন বলছে কেন? আমি বললাম কিছুক্ষণ বাদেই তো আমাদের ফুলসজ্জা যা হয়। তখন আমি বললাম দিদি তো বিয়েই করেননি, আর দিদি অন্য কারোর বিয়ে হলে দিদি সেটা সহ্য করতে পারেন। দিদি আসলেন না। কিছুক্ষণ বাদেই অজিত পাজা তখন রামকৃষ্ণের ভূমিকা অভিনয় করছেন, মানে করেছেন দীর্ঘদিন, নটি বিনোদিনী করছেন। অজিত পাজা এই ঘরের থেকেও একটা বড় ফুলের বুকে নিয়ে জয় মা ভবতারিণী বলে ঢুকলেন। আমাদের বাড়ির বাচ্চারা কোনো যাত্রী হয়ে যারা এসছে এই এসে গেছে। তো অজিত পাজা আমার বরকে বলছেন কিরে তুই আমার সোনালিটাকেও নিয়ে নিলি? ও এর তো মুখ ছোট হয়ে গেছে। আমি বললাম না গো, অজিত এসব ঠাট্টা করে। তখন অজিত পাজা বলছে যে সোনালি কবে থেকে তুমি আবার অ্যাক্টিভ পলিটিক্সে? অজিত আজকে রাত্রিটা কেটে যাক, কালকে সকাল থেকেই আমি ফ্রি হয়ে গেলাম। তখন অজিতদা থাকলেন মানে বেশ কিছুক্ষণ থাকলেন। কেন পুলিশ ঘিরছিল? এটা তো সোমেন মিত্রর এলাকা, মানে শিয়ালদার কাছাকাছি বলে পুলিশ অজিত পাজা ঢুকবেন। তো অজিত পাজা তখন তৃণমূল কংগ্রেসের এমপি। এখানে এটা সোমেন মিত্রর মানে এলাকা না, এটা সোমেন মিত্র বিধানসভা না, কিন্তু পাশের এলাকাটা সোমেন মিত্র। অজিত পাজা যাতে কোনোভাবে ডিস্টার্ব না হন তাই জন্যই পুলিশে ঘিরছিল। তো অজিত পাজা নির্বিঘ্নে চলে গেলেন। আমাদেরও বিবাহিত জীবন সাময়িক ভালোই কাটছে। আমার একটা সন্তান হলো একটু দেরিতে। দিদি সামনে নির্বাচন আসছে 26-এর, এই 26-এর নির্বাচন সামনে করেই কি মমতা বন্দ্যোপাধ্যায় এত এই সমস্ত প্রকল্প ঘোষণা করছেন? উদার মমতাদি এখন কল্পতরু হয়ে গেছে। নির্বাচন আসলে ওনার বিভিন্ন প্রকল্পের কথা মনে পড়ে। ঘাটালে দাঁড়িয়ে উনি কেন ঘাটালের মানুষ তো অনেক দিন ধরেই জলবন্দী, মানে ঘাটাল মাস্টার প্ল্যানটা তো সেই জন্যই করা। কেন সেচমন্ত্রী বোধহয় এখন মানস ভূঁইয়া, আমি জানি না, এখন আমি তো তৃণমূল করি না, এখন বোধহয় সেচমন্ত্রী মানস ভূঁইয়া। তো তাকে দিয়ে কেন মমতাদি ডিক্লেয়ার করাচ্ছেন? মমতাদি কাউকে ক্রেডিট নিতে দেন না, কাউকে না, সব ক্রেডিট উইল গো টু হারসেল। আবার যেখানে আনন্দপুরীতে আগুন লাগলো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি কেউ নেই, সেখানে অন্যরা যাচ্ছে। আর তাদের জন্য দিদি তো বিভিন্ন খাতে টাকা দেন, মানে উনি যেহেতু চিফ মিনিস্টার ওনার বিভিন্ন খাতে বিভিন্ন প্রকল্প আছে। আমি আশা করব বা এতক্ষণে হয়তো মমতাদি ডিক্লেয়ার করেও দিয়েছেন যে তাদের জন্য উনি কিছু ক্ষতিপূরণ দেবেন। ক্ষতিপূরণ দিয়ে কি ক্ষতিপূরণ দিক, এক একটা ডেকোরেটরের যে দোকানের কর্মীগুলো চলে গেছেন আর কোনোদিনই ফিরে আসবেন, তো তারা কি আর ক্ষতিপূরণ দিলে কি একটা জীবন পাওয়া যায়? কিন্তু তাদের তো একটা তারা তো কাজ করতেন সংসারে কিছু দেওয়ার জন্য, তো ক্ষতিপূরণ দিলে তো সেই অভাবটা পূরণ হবে। তাদের কত ক্ষতিপূরণ দেবেন আমি জানি না, কিন্তু মমতা দিয়ে এই সময় তো কল্পতরু। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি দেখছিলাম কালকে টিভিতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই সেবাশ্রয় বলে নাকি একটা প্রকল্প করেছেন ডায়মন্ড হারবারে, তাতে নাকি অনেক কি বলবো দুরারোগ্য চিকিৎসা হচ্ছে, হোক। তার অভিষেকের বাচ্চাটা যেন বিরল রোগে আক্রান্ত, তাকে কেন পাঠালো আমেরিকায়? অভিষেকের সঙ্গে আমার কোনো লড়াই নেই, আমি অভিষেককে অনেক ছোট্ট থেকে দেখেছি।
অভিষেকের পিসির সঙ্গে আমার কোনো লড়াই নেই। কারণ তিনি নিজেও তো এখন চোখে চিকিৎসা করার জন্য মাঝে মাঝে বিদেশে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের অ্যাক্সিডেন্টটা কিন্তু মারাত্মক। অভিষেককে আমরা যখন উনি ডায়মন্ড হারবারের এমপি, আমতলায় ওনার একটা অফিস ছিল, শ্রীমন্ত বৈদ্য বলে একজন বজবজ, আমাদের কী বলে সাতগাছিয়ার তো বজবজ 2, বজবজ 1 এরকম একটা অনেকগুলো ছিল। বজবজ 1-এর উনি কর্মকর্তা ছিলেন। জিজ্ঞেস করেছিলেন অভিষেককে যে দাদা তোমার চোখে কী কষ্ট? তখন উনি বলেছিলেন যে আমি চোখটা ঠিকমতো বন্ধ করতে আমার অসুবিধা হয়। তো দেখাক না, যে কোনো রোগী মানে যার অসুখ হয় সে তো সুস্থ হতে চাইবেই। তাহলে মমতাদি তো এত কী বলে স্বাস্থ্যসাথী প্রকল্প এত কিছু, কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্প এখানে কেউ ব্যবহার করে না। মমতাদি কেন আয়ুষ্মান ভারতকে পশ্চিমবঙ্গে চালু হতে দিচ্ছেন না? সেটা মোদিজির প্রকল্প বলে তাই? আয়ুষ্মান ভারত কিন্তু অনেকেই অ্যাভেল করতে পারেন এখন, কিন্তু মমতাদি সেটা সামহাও সামনে আসতে দিচ্ছেন না। দেখো আমি তো একসময় এমএলএ ছিলাম, এখন আমি এমএলএ নেই, এখন আমি বিজেপি করি, কিন্তু আমরা আগে এমএলএ হলে আনলিমিটেড মেডিকেল খরচা পেতাম। অনেকে সেই মেডিকেল বিলটা তছরূপও করেছে। কিন্তু তিনি তো এখন মন্দির তৈরি করতে ব্যস্ত, এক এক জায়গায় এক এক ধরনের মন্দির তিনি তৈরি করছেন। হ্যাঁ, আমি খুব জগন্নাথ ভক্ত। আমি আবার বাবা লোকনাথেরও খুব ভক্ত। আমার ঘরে ঢুকতেই দেখবে দরজায় স্বয়ং বাবা লোকনাথ দাঁড়িয়ে আছে। আর আমার ওপরে, এই বাড়িটা তো 3 তলা, আমার 1.5 তলাতে প্রভু জগন্নাথ অধিষ্ঠিত আছেন। আমি যখন ডেপুটি স্পিকার ছিলাম, আমাকে আমার পুরীর যে পান্ডা তিনি বলেছিলেন, মা তুই এতবার করে পুরীতে আসিস, তা জগন্নাথকে কেন বাড়িতে নিয়ে যাস না? তখন আমি বললাম, বাবা ভগবান চাইলেই আমি তাকে বাড়িতে নিয়ে যাব। তখন তো আমি সিকিউরিটি পাই, হায়েস্ট সিকিউরিটি পাই। আমি জগন্নাথ দেবকে, এটা কিন্তু বোড়া নিম কাঠের জগন্নাথের মূর্তিটা আমাকে দিলেন। তোমরা দেখবে এখন একজন পুরোহিত আছে, দুবেলা নিত্য সেবা করেন। জগন্নাথের কিন্তু স্নানযাত্রাও হয় আমার এখানে। আমি বলি, ঠাকুরমশাই কী দিয়ে স্নানযাত্রা করাবো? ঠাকুরমশাই হাসতে হাসতে বলেন, আপনি এত জগন্নাথ ভক্ত দিদি, আপনি জানেন না জগন্নাথের সর্বৌষধি মহৌষধি যা যা লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এত জগন্নাথ ভক্ত কেন হয়ে উঠলেন? এই যে সেটাই বলছি যে আমিও ভক্ত, মমতাদির ভাইয়ের বউ কাজরি যে এখন ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও খুব জগন্নাথ ভক্ত। তিনি মমতাদি শুয়ে থাকতেন, মমতাদির পায়ের কাছে একটা ওই মন্দিরের প্রতিরূপ একটা ছিল, তিনি এসেই স্নান করে এসেই আগে ওই মন্দিরটাকে নমস্কার করতেন। তিনি তো খুব জগন্নাথ ভক্ত। মমতাদি বলতেন, কাজরি ওখানে নমস্কার না করে আমার পায়ে নমস্কার কর। আর আমি বললাম, দিদি তুমি কী বলছো? কাজরি জগন্নাথ নমস্কার না করে তোমার পায়ে নমস্কার করবে? বললো, তোরা সবাই জগন্নাথ ভক্ত, আমি তো মা কালী ভক্ত। কিন্তু ওনাকেও এখন জগন্নাথ মন্দির করতে হলো দীঘাতে। আমি সেই প্রসাদও পেয়েছি, আমরা খেয়েওছি। আমি তো জগন্নাথ ভক্ত, কেন প্রসাদ খাবো না? জগন্নাথের খাজা খেতে তো খুব ভালো লাগে। আমি তো মা কালী ভক্ত, উনি বড় করে মা কালী পুজো করেন, কিন্তু ওনাকে কেউ পুরীতে বিশ্বাস করে না। আমি তো পুরীতে ফ্রিকোয়েন্ট যাই। আমার বাচ্চাটা, আমার জগন্নাথ মন্দিরে, আমার মন্দির না, জগন্নাথ মাসির বাড়িতে আমার বাচ্চার মুখে ভাত হয়েছিল। ওই জন্য সবাই এসে বলে, জানিস তো দিয়া, ওর ডাকনাম দিয়া, জানিস তো দিয়া, এ আমার মামা। কোনো একটা মামা এসছে, আমার মেয়েটা ছোটো মুখ করে বলে, মা ওর না মামা এসছে। আমার দাদা প্রয়াত হয়েছেন, তিনিও মমতাদির অফিসে থাকতেন। তখন আমি বললাম, বাবা তোমার মামা তো বিশ্ব মানে সংসারের নেতা। বলে, আমার মামাকে? তোমার মামা জগন্নাথ, ও জগন্নাথকেই মামা বলে যান। তিনি একদিকে মন্দির করছেন, আবার হুমায়ুন কবির তিনি বেরিয়ে গিয়ে মসজিদ করছেন। তাহলে এখানে কি 26-এ কোথাও কি মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ঘুরিয়ে নেবে বলে মনে করছেন? মুসলিমরা মমতাদির থেকে মুখ ঘুরিয়ে নেবে কি? মুখ ঘুরিয়ে নিয়েছে। তাই জন্যই তো হুমায়ুন কবির কার্ডটা, এখন আর ববি হাকিম কার্ডটা চলছে না, কিন্তু হুমায়ুন কবির কার্ডটা উনি চালিয়েছেন। হুমায়ুন কবির কেন বললেন বাবরি মসজিদ করবেন? মসজিদ করতে হলে বাবরি মসজিদ, টিপু সুলতানের মসজিদ কেউ বলে না তো। কেউ তো টিপু সুলতানের মসজিদ বলে না, সবাই বলে বাবরি মসজিদ। হুমায়ুন কবির তো আমাদের সঙ্গে এমএলএ ছিলেন। আমি হুমায়ুন কবিরকে চিনি, ব্যক্তিগতভাবে চিনি, খুব চিনি, কিন্তু কেউ মসজিদ করতে হলে বলে বাবরি মসজিদ। আর বাবরি মসজিদ যেদিন ধ্বংস হলো, খুব সম্ভবত 92 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদ, আমার যদি খুব একটা স্মৃতি খারাপ না হয়, 93 সালে আমি রাজধানীতে ট্রাভেল করছিলাম। রাজধানীতে খুব কঠোর ট্রেন, টিকিট ছাড়া উঠতে দেয় না, টিকিটের পয়সা না দিলে উঠতেই দেবে না। 93 সালে 6ই আগস্ট, খুব ঠান্ডা, আমি রাজধানীতে ট্রাভেল করছি, হঠাৎ আমার টয়লেটে যাওয়ার দরকার, আমি দেখি টয়লেটের সামনে বসে একটা মেয়ে মেহেন্দি পড়ছে। আমি জিজ্ঞেস করলাম হিন্দিতে যে, তুমি মেহেন্দি পড়ছো এরকম? বলে, আপনার কাম মে যাও।
সে কিন্তু বোম রেখে গেছে। আমি তো জানি না, আমার সঙ্গে একটা কাপল ট্রাভেল করছিল, মুন্না আর রামা বলে। রামারও তখন টয়লেট পেয়েছে, রামা বলছে দিদি ইস বাথরুমে মত যাও। তখন আমি বললাম কেন? বলে ইস বাথরুমে পানি গির রা হ্যায়। তখন জলের একটা রিয়াকশান আছে। আমি গেলাম পাশের বাথরুমটা, মানে উল্টো দিকের বাথরুমটা গেলাম, এই বাথরুমটা উড়ে গেল। আমাদের সঙ্গে কয়েকজন মিশনারি ট্রাভেল করছিলেন, তারা তো আমার জন্য প্রেয়ার করছেন। আর একটা বাচ্চা, তার মা যাচ্ছে বড় ছেলের সাগাই করতে, বাচ্চাটাকে ফেলে রেখে চলে গেছেন। বাচ্চাটা তারস্বরে চিৎকার করছে। আমি গিয়ে বাচ্চাটাকে তুললাম। তখন বাচ্চাটা আমাকে ভেবেছে ওর মা। তখন আমি বাচ্চাটাকে বোঝাতে পারছি না আমি ওর মা নই, কিন্তু যাই হোক বাচ্চা তো। যখন ফিরে গেলাম তখন দেখি ওর মাও মিশনারিদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। বাচ্চাটা তো আর মায়ের কোলে যাবে না। কিন্তু এখন বর্তমানে হুমায়ুন কবিরকে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে নমক হারাম, বিভিন্ন শব্দ তার বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে, যে তিনি তৃণমূলের পিছনে ছুরি ঘুরেছেন এমন কিছু। সত্যি কি তিনি এরকম ছিলেন প্রথম থেকে, হুমায়ুন কবির? দেখুন, মমতাদি নমখারাম বা এইসব, মমতাদি কি জানেন মমতাদি কি বলছেন? আমি যে আপনাদের দিই, মানে প্রেস বিবৃতি করি বা আমাকে আমার হাজব্যান্ড বলেন তোমার শরীর ভালো না, তুমি এত কথা বলো না। আমি এমন কিছু জানি ভাই, যেটা বললে সরকারটা 26-এ কি পালাবদল হতে চলেছে? আপনি কি আভাস পাচ্ছেন? 26-এ পালাবদল হবেই, হতে যাচ্ছে না, হবেই। মমতাদি সেটা বুঝেছেন বলেই আজকে এতদিন বাদে ওনার সিঙ্গুরের কথা মনে পড়লো। আর এতদিন বাদে উনি দেখছেন ওনার কথা শোনার জন্য আর কেউ আসছে না। এই জন্য উনি দেব যে অভিনেতা তাকে নিয়ে যাচ্ছেন, রচনা ব্যানার্জি হুগলির এমপি তাকে নিয়ে যাচ্ছেন, একটা চমক দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মানুষ আর এই দেব তো ঘাটালের এমপি, দেব আমার 2016 সাতগাছিয়া নির্বাচন দেব প্রচারে গেছিলেন। তো মমতাদির কথা মানুষ নিচ্ছে না। তিনি এত দুর্নীতি করেছেন, মমতাদির কথা নিচ্ছে না। পালাবদল হচ্ছেই, বিজেপি ক্ষমতায় আসবে।